সুপ্রিয় দর্শক, সেভেন ডিংস লেট এডিশনে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। আজ আলোচনার বিষয় বৈশ্বিক সন্ত্রাসবাদ, শিশু জায়ানের মৃত্যু। দর্শক, এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের SMS করুন, এল লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিন 16361 এই নম্বরে। আমি আবারও বলছি 16361 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য বিষয়ক উপদেষ্টা, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. আরিফিন সিদ্দিক এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন নিয়াজি। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একদম শুরুতেই আমি ইকবাল সোবহান চৌধুরী আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে শিশু জায়ান 8 বছরের একদম নিষ্পাপ একটি বাচ্চা, আমাদের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সাহেবের নাতি, সেই বোমা হামলার শিকার হয়ে তার নিহত হয়েছে। তো শিশু জায়ানকে কেন এই ধরনের একটি হামলার শিকার হতে হলো, আপনি কি মনে করেন? দেখুন, আপনি প্রথমে বলেছেন যে এটি একটি বৈশ্বিক, যেটাকে বলে জঙ্গিবাদ বলুন বা একটি সন্ত্রাস বলুন। সন্ত্রাস কিন্তু কোনো শিশু, কোনো নারী বা কোনো ধর্মীয় কোনো সম্প্রদায় বা কোনো দেশ বা জাতিকে মানে না। তারা তাদের হত্যা করা অথবা যে কোনো এই মৌলবাদী বা জঙ্গিবাদের মধ্য দিয়ে একটি ভীতির সৃষ্টি করে একটা সন্ত্রাস সৃষ্টি করা, এটাই তাদের লক্ষ্য। এবং যেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে, সেখানে কে থাকবে, কে মারা যাবে, কে বাঁচবে, সেটি কিন্তু তাদের দেখার বিষয় ছিল না। তাদের উদ্দেশ্য ছিল আক্রমণ করা, বোমা বিস্ফোরণ করা এবং স্বাভাবিকভাবে সেখানে 290 জন এ পর্যন্ত নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তার মধ্যে প্রায় 35 জনের মতো বিদেশি এবং আমাদের ছোট্ট শিশু জায়ান, যিনি আমাদের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে একজন, জনাব শেখ ফজলুল করিম সেলিম সাহেবের, শেখ সেলিম সাহেবের নাতি, এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও কিন্তু নাতি। জায়ান আজকে কিন্তু আমাদের সকলের কাছে প্রিয় একটি শিশু হয়ে গিয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এখন সে পরিচিত সারা আমাদের দেশে মিডিয়ার মাধ্যমে, কারণ তার এই অকাল মৃত্যু হওয়ার তো কথা ছিল না। সে মা বাবার সাথে গিয়েছিল, সেখানে বেড়াতে গিয়েছিল। বেড়াতে গিয়ে আজকে সে লাশ হয়ে ফিরে আসলো। যদিও তার বাবা এখনও কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন আছে। মা ভাগ্যক্রমে একসাথে ছিল না বলে এই বম এক্সপ্লোশন থেকে রক্ষা পেয়েছে। কিন্তু দেখুন, এই যে 290 জন মারা গেল, তারা সবাই কিন্তু নিরীহ। তারা কেউ ছিল গির্জাতে গিয়েছিল উপাসনা করতে, অথবা কেউ হোটেলে গিয়েছিল, বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা গিয়েছিল অবকাশ যাপনের জন্যে। এবং কারো কিন্তু কোনোদিন এই ধারণার মধ্যে ছিল না এমন ধরনের একটা পরিণতি তাদের হবে। এবং এই যে আমরা দেখেছি কিছুদিন আগে নিউজিল্যান্ডে ঘটনা, আমাদের মসজিদে আক্রমণ হয়েছে। আমরা দেখেছি ভারতের এই যে কাশ্মীরে, সেখানে আক্রমণ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে, জার্মানিতে, ব্রিটেনে প্রায়শই আমরা দেখছি যে বন্দুকধারী তারা স্কুলের মধ্যে ঢুকছে বা বাস স্ট্যান্ডে যাচ্ছে, সেখানে গুলি করে ফেলে দিচ্ছে মানুষ। আমাদের এখানেও কিছুদিন আগে এই হলি আর্টিসানে আমাদের জঙ্গিরা আক্রমণ করে সেখানে কিছু আমাদের বাঙালি এবং বিদেশিকে হত্যা করেছে। এই সবগুলো কিন্তু আজকে প্রমাণ করছে যে এই সন্ত্রাসবাদ বা এই জঙ্গিবাদ, এটি কোনো বিশেষ দেশের নয়, এটি বৈশ্বিক। এখন যে কোনো সময়, যে কোনো দেশে, যে কোনো সম্প্রদায়ের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখানে সবচেয়ে বড় যেটি আমরা লক্ষ্য করছি
বিশ্বব্যাপী একটা অস্থিরতা কিন্তু কাজ করছে এবং সেই অস্থিরতা এক দেশ আরেক দেশকে আক্রমণ করছে, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে আক্রমণ করছে। এটা কিন্তু আজকে এখন সকল বিশ্বের মানুষের কাছে কিন্তু একটা ভীতির সৃষ্টি করছে এবং উদ্বেগের সৃষ্টি করছে। এবং পাশাপাশি দেখুন যে এই ঘটনাগুলো কখন কোথায় ঘটে যাবে কেউ কিন্তু আগের থেকে বলতে পারছে না। যদিও শ্রীলঙ্কায় আমরা এখন মিডিয়াতে দেখতে পাচ্ছি সেখানকার সিকিউরিটি যারা তারা কিন্তু এই অ্যালার্ট করেছিলেন, সতর্ক করেছিলেন 10 দিন আগে এটা সতর্কতা দেয়, প্রায় 10 দিন আগে তারা নাকি সতর্ক করেছিলেন। এটাও একটু আমাদের কাছে একটু রহস্যজনক। যদি সিকিউরিটি থেকে যদি অ্যালার্ট হয়ে থাকে এবং বাইরের ইন্টেলিজেন্স থেকেও নাকি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল, তাহলে কি সতর্কতা তারা নিয়েছিলেন? এতগুলো হোটেল, গির্জা, সেখানে কি কারণ হোটেলের ভিতরে কিভাবে এই বিস্ফোরক নিয়ে যাওয়া হয়েছিল? কারণ প্রত্যেকটি হোটেলেই কিন্তু মোটামুটি এখন সিকিউরিটি থাকে। আর চার্চের মধ্যে হয়তো কেউ ঢুকে পড়তে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু হোটেলগুলোতে কিভাবে এই বিস্ফোরক নিয়ে, এতগুলো বিস্ফোরক নিয়ে তারা গিয়েছিল সেটা দেখার বিষয়। এবং আরও আশ্চর্য যে সে দেশের প্রধানমন্ত্রী তিনি এই তথ্য তিনি জানতেন না। তার সরকারের সিকিউরিটি থেকে সতর্কতার বার্তা দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তিনি তিনি তার কাছে খবরটি যায়নি। এটি কিন্তু দেখার বিষয়। তারপরে আমরা মনে করছি যে বিশ্বব্যাপী আজকে এই ঘটনার পরে আবার নতুন করে একটা চেতনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এবং বিশ্ব নেতৃত্ব আজকে কন্ডেম করছেন। এখানে আমি মনে করি এই ঘটনা আবার নতুন করে প্রমাণ করলো যে এই আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যদি দমাতে হয় তাহলে বিশ্ব ঐক্য সৃষ্টি হতে হবে এবং এই যাকে বলে ঘৃণা ছড়ানোর পরিবর্তে আজকে শান্তি দিতে হবে এবং সমস্যার সমাধান করতে হবে। এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্র, এক সম্প্রদায়ের মধ্যে আরেক সম্প্রদায়ের সাথে আরেক সম্প্রদায়, এখানে কিন্তু যদি একটি শান্তি প্রতিষ্ঠিত না করা যায়, সমঝোতার সৃষ্টি না করা যায়, সমস্যার সমাধান না করা যায়, তাহলে কিন্তু এই ধরনের সন্ত্রাসবাদ কিন্তু বিভিন্ন সময় তারা ছোবল দেবে। ইকবাল মাসুদের আপনার কাছে আবার আসবো আমরা। জনাব সালাউদ্দিন মিয়াজি স্যার, আপনি যেটি ইকবাল মাসুদ যেটি বলছিলেন যে এই যে সন্ত্রাসবাদের যে ধারা, যেটি শ্রীলঙ্কাকে কেন আক্রান্ত করা হলো বা শ্রীলঙ্কাকে কেন বেছে নেওয়া হলো, বা এই আমরা যেটি উনি বললেন যে উগ্রপন্থার যে বহিঃপ্রকাশ, সেটি আসলে আমাদের এদিকে বিশেষ করে শ্রীলঙ্কা আমাদের পার্শ্ব সাউথ এশিয়ার একটি দেশ, সেখানে কেন মাথাচাড়া দিয়ে উঠল? আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে সবার সাথে আবারও আমি নিজেও শোকাহত হয়ে বলতে চাই, যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিধিআত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 8 বছরের শিশু জায়ানের মৃত্যুটা অত্যন্ত শোকের, এবং এই শোককে যাতে আমরা শক্তিতে রূপান্তর করে এই টেরোরিজমটাকে মোকাবেলা করতে পারি, সেই প্রত্যয় যেন আমরা সবাই নেই, সেটাই আমি আশা করি। আর যারা এখনও আহত অবস্থায় পড়ে আছেন তাদের দ্রুত আরোগ্য লাভ কামনা করছি। সেই সাথে শোকতপ্ত যত পরিবার আছে আমাদের দেশে এবং দেশের বাইরে, সবাই যেন সেই শোকটাকে লাঘব করতে পারে, সহজ করে নিতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমি একটু ইতিহাসে যেতে চাই আপনার প্রশ্নের ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য। সেখানে আমি বলতে চাই যে এই টেরোরিজম শব্দটা কিভাবে ওয়ার্ল্ড বা সারা বিশ্বে পরিচিতি লাভ করলো। এটা মূলত শব্দটা যখন ফ্রেঞ্চ রেভলিউশনটা শুরু হলো, তার সেই সময় 18শো শতাব্দীর শেষের দিকে, 18শো শতাব্দীর শেষের দিকে এটা আত্মপ্রকাশ করে। তখনও মানুষের কাছে এটা খুব একটা পরিচিত ছিল না। বাই ডেফিনিশন সেটা হলো, স্যার যেটা বললেন, যে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা অর্গানাইজেশন বা দেশ, পলিটিক্যালও হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে, স্টেট অ্যাক্টর হতে পারে, নন অ্যাক্টর হতে পারে,
তারা ভীতি সঞ্চারের মধ্য দিয়ে তাদের উদ্দেশ্যকে হাসিল যদি করতে চায়, সেটাই হয়ে যায় টেরোরিজম, যার কোনো ভিত্তি থাকে না, যার কোনো আইনগত বৈধতা থাকে না। তো তারা এই কাজগুলো করতে থাকে। এরপরে এটার পরিচিতি আসে আরও ব্যাপক হারে 70-এর দশকে, যখন প্যালেস্টাইনে আমরা এই ঘটনাগুলোর উত্তরণ দেখতে চাই এবং নর্দার্ন আয়ারল্যান্ডে যখন দেখতে চাই, তখন এই টেরোরিস্ট অ্যাক্ট জিনিসটা আত্মপ্রকাশ করে। এটা ফার্দার মোমেন্টাম পায় এবং আত্মপ্রকাশ করে সুইসাইডাল অ্যাট্যাক হিসেবে 80-র দশকে। এবং ফাইনালি 9/11-এর যে অ্যাট্যাকটা হয়েছিল নিউ ইয়র্কের টুইন টাওয়ারে, এটা সারা বিশ্বে একটা জনমত তৈরি করে এবং ওয়ার এগেনস্ট টেররের নামে আমরা সারা বিশ্বে দেখলাম একটা নাড়াচাড়া হয়ে গেল। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটাই, আপনার প্রশ্নে আসছি, এটা আসলে শ্রীলঙ্কা টার্গেটেড। আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে বসবাস করছি। যে কোনো জায়গার, বিশ্বের যে কোনো কর্নারে যদি এরকম ধরনের আঘাত হয়, তার ইম্প্যাক্ট সারা বিশ্বব্যাপী হতে পারে বা হচ্ছে। সেই কথাই বিবেচনা করে কেন শ্রীলঙ্কাকে টার্গেট করা হলো, সেটার উত্তরটা হলো এই টেরোরিস্ট গ্রুপ যারা কাজ করে, তারা আসলে কোনো দল, জাতি, গোষ্ঠী বা আদর্শের ভিত্তিতে কোনো কিছু করে না। তারা টেরোরিস্টই। তারা সবসময় এই ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে কারো অস্ত্র হিসাবে ব্যবহৃত হয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইটস অ্যান ইনস্ট্রুমেন্ট অফ অ্যাচিভিং সাম এন্ড স্টেট অর গোল, এবং তাদেরকে ব্যবহার করা হয়। এবং শ্রীলঙ্কাতেও যে ঘটনাটা ঘটেছে, আমি মনে করি এর পিছনেও কোনো গোষ্ঠী রয়েছে বা কোনো উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যকে হাসিল করার জন্যই ইন্টারেস্টেড গ্রুপরা ব্যবহার করেছে এই সমস্ত সুইসাইডাল স্টক, যে সমস্ত অ্যাটাকার্স ছিল তাদেরকে। এখানে আসলে শ্রীলঙ্কাকে এককভাবে দেখার অবকাশ বর্তমান প্রেক্ষাপটে নেই বলেই আমি ব্যক্তিগত, ইটস এ গ্লোবাল একটা ক্রাইসিস বলা যেতে পারে, সবার জন্য একটা ক্রাইসিস, এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে একতাবদ্ধভাবে এই ক্রাইসিসের মোকাবেলা করতে হবে। আপনাকে ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো। স্যার, যেটি মেয়াজি সাহেব বলছিলেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এটিকে মোকাবেলা করতে হবে, কিন্তু আমরা শ্রীলঙ্কায় দেখলাম যে 10 দিন আগে সতর্ক করার পরেও সেটি শ্রীলঙ্কা কিন্তু তাদের প্রশাসন দিয়ে এটি ঠেকাতে পারেনি। তাই সেটার পেছনে আসলে কি তাদের কি জাতিগত কোনো অনৈক্য বা সেখানকার কোনো আর্থসামাজিক কোনো প্রেক্ষাপট সেটার পেছনে কাজ করছে কিনা? ধন্যবাদ আপনাকে। গতকালকে শ্রীলঙ্কায় যে নারকীয় পৈশাচিক হত্যাযজ্ঞ হয়েছে, তাতে যারা মারা গেছেন আমাদের শিশু জায়ান সহ, তাদের সবার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবার, শ্রীলঙ্কার অধিবাসী আছে, সারা দুনিয়ার বহু মানুষ আছেন, তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। একটু আগে জেনারেল মিয়াজি যে কথা বললেন, তার আগে ইকবাল ভাই যে কথা বললেন, তার সূত্র ধরেই বলা যে আজকের পৃথিবী কিন্তু তথ্য সমাজ বলি আমরা, ইনফরমেশন সোসাইটি। ইনফরমেশন সেটা যেখান থেকেই আসুক, এটা সারা দুনিয়াতে ছড়িয়ে যায় মুহূর্তের মাঝে। যেমন কালকের ঘটনা ঘটার সাথে সাথে সারা দুনিয়া জানে যে কীভাবে ঘটেছে। তো এই সুযোগটা তো ইন্টেলিজেন্স এজেন্সি নেওয়ার কথা, নেবে, সেটাই আমরা আশা করি। ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের মধ্যে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে আবার তথ্য বিনিময় করে। এবং সেই কারণেই যখন আমরা দেখলাম যে এই তথ্য এসে গেল যে শ্রীলঙ্কার পুলিশ প্রধান বলছেন যে 10 দিন আগেই তিনি চিঠি লিখেছেন, সেই চিঠি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলো না। এমনকি আজকে শ্রীলঙ্কার মন্ত্রী পরিষদের যিনি স্পোকসম্যান, স্বাস্থ্যমন্ত্রী সেখানকার, আমরা কি একটা বিরতি নিয়ে আসবো, তারপরে আপনার কাছে আবার আসতে পারেন। দর্শক, 7 নিউজ মিনিট লেট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএ টিভির রাতের আয়োজন 7 নিউজ মিনিট লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। স্যার যেটি বলছিলেন যে শুধুমাত্র কি উগ্রপন্থাকেই দায়ী কিনা, বা সেটাই বলছিলাম যে এই যে দেখেন, তথ্য ছিল, কারণ পুলিশ প্রধান কথা বলছেন, পরবর্তীতে আমরা যেটা গণমাধ্যমে জানতে পারছি। এবং আজকে শ্রীলঙ্কার মন্ত্রী পরিষদের মুখপাত্র যিনি স্বাস্থ্যমন্ত্রী সেনারত্নে, তিনি বললেন যে প্রধানমন্ত্রীর দপ্তরে এটা আসেনি বা ওনারা জানতেন না। তো এইটা ধরেন আজকে শ্রীলঙ্কা প্রায় 26 বৎসর তারা নিজেদের মাঝে গৃহযুদ্ধ করে একটা শান্তি প্রতিষ্ঠা করেছে। সেই শান্তির মাঝে তারা দেশ পরিচালনা করছে। তাদের যে উন্নয়নের
কার্যক্রম, বিশেষ করে জিডিপি গ্রোথ, সেটাও তারা ধরে রেখেছে। এই ধরনের একটা রাষ্ট্রে এভাবে গোয়েন্দা তথ্য পাওয়ার পরেও সেটাকে বিবেচনায় নিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা ভাবতেও একটু আমার কাছে খারাপ লাগছে। তো যাই হোক, যেটা হয়ে গেছে। কিন্তু আমি যেটা বলছি যে এই তথ্য যেমন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য বিনিময় করে সেটাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করে, এই তথ্য কিন্তু আবার এই অপরাধী যারা, সন্ত্রাসী যারা, ধর্মীয় মৌলবাদ এবং উগ্রবাদে যারা বিশ্বাস করে কাজ করে, তারাও কিন্তু আবার তাদের মতো করে তথ্যগুলো সংগ্রহ করে তারা সেটাকে কাজে লাগায়। এক দেশে যেটা হচ্ছে ক্রাইস্ট চার্চের ঘটনা অন্য দেশের অপরাধীদেরকে উৎসাহিত করে, আবার আজকে শ্রীলঙ্কার ঘটনা হয়তো আরেকটা দেশের উগ্রবাদীদের, মৌলবাদীদের উৎসাহিত করবে। তো এখন এই তথ্যকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটার উপর নির্ভর করে। এটা ভালোভাবে কাজে লাগাতে পারেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে পারেন বা অন্তত কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারেন, আবার সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ানোর জন্য আপনি তথ্যকে ব্যবহার করতে পারেন। তো এটা একটা একবিংশ শতাব্দীতে আমাদের হাতে যে শক্তিটা এসেছে, এই তথ্যটা আমরা নানাভাবে ব্যবহার করে আজকে এমন একটা অবস্থায় নিয়ে গেছি যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এটা দেখতেও আমরা অভ্যস্ত ছিলাম না কখনো যে এইভাবে বিনা অপরাধে মানুষকে মারা যায়। গির্জার পাশাপাশি তো দেখলাম গির্জাতে গিয়েছে, একটা বুঝতে পারি ধর্মীয় একটা বিদ্বেষ কাজ করছে। গির্জাতে যারা ইস্টার ম্যাসে অংশগ্রহণ করছে তাদেরকে সেখানে বোমা মেরে ফেলা হলো। হোটেলগুলোতে কি অপরাধ করেছিল? হোটেলে তো বিভিন্ন ধর্মের মানুষ আছে, তারা পর্যটক, তারা বিভিন্ন দেশ থেকে হয়তো এসেছে, সেখানেও আক্রমণ করা হলো। তো এই যে নির্বিচারে মানুষ হত্যা, এটা তো শুধু কালকে শ্রীলঙ্কা হয় নাই, প্যারিসে হয়েছে, প্রায় শতাধিক মানুষকে গাড়ি ট্রাক চালিয়ে মেরে ফেলা হয়েছে। বিভিন্ন দেশে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো এই জায়গা থেকে মুক্তি কোথায়? এর থেকে উত্তরণ ঘটাতে হবে, তাছাড়া তো এই মানবতার কথা বলে আমরা পার পাবো না। এইভাবে ঘটনাগুলো কিভাবে ঘটে? তো যাই হোক, আমার মনে হয় যে এখন শ্রীলঙ্কার ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। আমি কলম্বোর আর্কবিশপ, তিনি দেখলাম টেলিভিশনে বলেছেন ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন দাবি করেছেন তিনি। ইতিমধ্যে FBI, জার্মান ইন্টেলিজেন্স তারা কাজ করছে, গণমাধ্যমে এসেছে। আজকে ফরেনসিক সায়েন্স যে অবস্থায় আছে, যে কোনো অপরাধ সুষ্ঠু তদন্ত যদি হয়, নিরপেক্ষভাবে যদি তদন্ত করে, আমার মনে হয় বের করা সম্ভব। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি বললেন যে দেশটির যে মুখপাত্র রাজিথা সিনারত, উনি বলেছেন যে এটি আন্তর্জাতিক একটি নেটওয়ার্ক আছে যারা সে কথা আমিও বলছি যে আপনার আজকের এই আলোচনার যে শিরোনাম দিয়েছেন বৈশ্বিক সন্ত্রাসবাদ, এটা তো তাই। এটা তো কোনো সন্ত্রাসী গোষ্ঠী যে নিজের দেশে বসে এই কাজটা করে ফেলবে এত সুষ্ঠুভাবে, 8টা জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং কত সুষ্ঠুভাবে করেছে। খবর আসছে আপনার গণমাধ্যমে দেখলাম যে 6 জন আত্মঘাতী সন্ত্রাসী সেখানে ছিল। তো তারপরেও তারা যেভাবে এই কাজগুলো করেছে, তাদের তো মনে হয় যে একটা বড় ধরনের নেটওয়ার্কের মধ্যে তারা আছে। একটি বিষয় এখানে সেটি হচ্ছে যে যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই কিন্তু শ্রীলঙ্কার নাগরিক, তাদেরকে দিয়ে হয়তো কাজ করিয়েছে। এখন আমরা তো তদন্তের আগে কিছু বুঝতে পারবো না, বলতেও পারবো না, কিন্তু তদন্তটা সুষ্ঠুভাবে হোক সেটা আমরা চাইব। এই যে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশনের কথা বলি, ইনভেস্টিগেশন তো সবসময় ইম্পার্শিয়ালই হওয়ার কথা। সেই জায়গায় ইম্পার্শিয়াল কথাটা বলতে হচ্ছে আর্কবিশপকে। তার মানে বোঝা যায় যে সব জায়গায় কিন্তু একটা সন্দেহের বাতাবরণ আছে। কেন পুলিশ প্রধানের গোয়েন্দা তথ্য সংশ্লিষ্ট জায়গায় পাঠানো গেল না? ভারতের গোয়েন্দা সংস্থাও তাদেরকে জানিয়েছে, অন্যান্য গোয়েন্দা সংস্থাও তাদেরকে জানিয়েছে। তো এইগুলো বিভিন্ন জায়গাগুলো সন্দেহের সৃষ্টি করেছে এবং সেখানে সুষ্ঠুভাবে তদন্তটা হওয়া দরকার। জি স্যার, আপনার কাছে আবার আসবো আমরা। মেজি স্যার, যেটি স্যার বলছিলেন যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটি বেরিয়ে আসবে, একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে 5 তারকা হোটেলে এই যে বিস্ফোরকগুলো নিয়ে গেল, এত কড়া নিরাপত্তার মধ্য দিয়েও, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হোটেলে ছিলেন সেই হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো এই বিস্ফোরক আসলে কিভাবে নিয়ে এইরকম একটি কড়া নিরাপত্তার মধ্যে হামলা করা সম্ভব? মানে আপনার বিশেষ করে নিরাপত্তা বিশ্লেষণটা কী বলা যায়? এখানে প্রথমত যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকে তারা যে স্থানটা বেছে নেয়, সেই স্থানের কিছু ব্যক্তিকে বা কয়েকজনকে তারা নিউট্রালাইজ করে ফেলে এবং তার মধ্য দিয়ে প্রথমত সিকিউরিটিটা ব্রিচ হয়ে যায়। এটা একটা বিষয়।
আর একটা বিষয় যেটা, যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে সেটা অনেক ক্ষেত্রেই অপ্রতুল থাকে, বিশেষ করে ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিতে। আর তার পাশাপাশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখন এত বেশি অগ্রগতি লাভ করেছে, সেখানে অ্যাকোয়ারিং দ্য লেটেস্ট টেকনোলজি এটাও অনেকের পক্ষে সম্ভব হয় না। তার পাশাপাশি তো প্রফেশনালিজম থেকেই যায় যারা দায়িত্বরত রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এখানে সিকিউরিটি ব্রিচ যেভাবে ঘটেছে, বিশেষ করে হোটেলের কথা যেটা বললেন, সেখানে তাদের অসতর্কতার একটা বিষয় থাকতে পারে, নিউট্রালাইজড হয়ে যেতে পারে কিছু ব্যক্তিবর্গ যাদের মাধ্যমে কাজগুলো করা হয়েছে, এবং তার প্রেক্ষিতেই তারা, আমরা জানতে পেরেছি, তারা সেই মেস ওয়েটার বা ওয়েটার হিসাবে ওখানে ঢুকে এই ব্লাস্টটা ঘটিয়েছে, বিস্ফোরণটা ঘটিয়েছে। এগুলো চেক করতে গেলে বা এগুলো সবাইকে সচেতন হতে হবে এবং মডার্ন টেকনোলজিটাকে অ্যাকোয়ার করে সেটাকে ইউজ করতে হবে। তাহলেই আমরা প্রিভেনশনটা করতে পারবো সাচ অকারেন্স থেকে। ম্যানেজমেন্ট বা আফটার ইনসিডেন্টের ক্রাইসিস ম্যানেজমেন্টে যদি আমরা প্রিভেনশনের দিকে বেশি করি মনোনিবেশ, তাহলে ভালো হয়। এবং স্যার একটা যে জিনিসটা উল্লেখ করেছেন, দেখেন অ্যালার্ট কিন্তু এসছে, কিন্তু সেই অনুযায়ী প্রফেশনালিজমের অভাব বলতে পারি, অসতর্কতার কারণেই এই জিনিসটা হয়তোবা ফাঁকটা বেশি হয়ে গেছে। সো কমপ্লিসেন্সি আসলেই, অসতর্ক হয়ে গেলেই ব্রিচ অফ সিকিউরিটিটা হবে। সুতরাং প্রফেশনালিজম ফার্স্ট, ট্রেনিং এর মাধ্যমে সেটা অ্যাচিভ করতে হবে, আর অ্যাকোয়ারিং টেকনোলজি সেটা দিয়ে এনশিওর করতে হবে যাতে করে ধরনের ব্রিচটা হয় না। আর এখন এই গ্লোবাল সিনারিওতে যে কোনো তথ্যটাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই, সেটাকে আমলে নিতে হবে এবং সেটার উপর কাজ করতে হবে টু প্রিভেন্ট এনি সাচ অড সিচুয়েশনস। স্যার যেটি বললেন যে এটা যদি ধর্মীয় উগ্রপন্থাদের কাজই হয়, সেটি গির্জাতে হামলার পরে আবার একই সঙ্গে 5 তারকা হোটেলগুলোকে কেন টার্গেট করা হলো? যে এই দুইটা বিষয় আসলে মনে হচ্ছে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য করলে সেই গ্রুপটা করতে পারে, কিন্তু একই সাথে যদি ধর্মীয় উগ্রপন্থাদের কথা বলা হয়, তারা হয়তো ধর্মালয় বা উপাসনালয়গুলোকে টার্গেট করতে পারবে, কিন্তু 5 স্টার হোটেল, সেখানে তো সব ধর্মবর্ণের লোকজনই তো থাকতে পারে। আসলে দেখেন, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, কোনো ধর্মই সন্ত্রাসবাদের কথা বলে না, বরং সকল ধর্মের মূল বক্তব্য শান্তির বিষয়ে প্রচার থাকে। কিন্তু ধর্মটাকে ব্যবহার করে আজকে আমরা এই ফান্ডামেন্টালিজম বা ফ্যানাটিজমের কথা বলছি। আর একটা মজার ব্যাপার দেখেন, যখন সকল ধর্ম শান্তির কথা বলছে, উগ্রবাদের কথা বলছে না, আবার সকল ধর্মের ভিতরেই কিন্তু ফ্যানাটিজম বা ফান্ডামেন্টালিজম গ্রো করে রাখা হচ্ছে বা গ্রো হয়ে যাচ্ছে যে কোনো কারণে। সেই জন্যই বিষয়টা হলো, এটা ইটস এ গ্লোবাল ফেনোমেনা, এটা থাকবে। মানে শান্তির কথা থাকলেও এখানে ফ্যানাটিজম জন্ম নেবে। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে অ্যাওয়্যার করতে হবে। যেমন আমাদের দেশে একটা সুন্দর কাজ বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন। 2009 সালে আসার পরপরই আমরা কিন্তু অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট একটা 2009 পাশ করেছি, এবং তার ফলো আপ হিসাবে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করছি এবং সেখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঢালাও করে সাজানোর চেষ্টা করছি। আমরা ইমাম প্রশিক্ষণের মাধ্যমে অ্যাওয়ারনেসটা গ্রোথ করার চেষ্টা করছি, যাতে করে এই সমস্ত রিলিজিয়াস মোটিভেশনের ক্ষেত্রে যেন সঠিক তথ্যটাই যায়, বিকৃত কোনো তথ্য না যায়, এবং এই ফ্যানাটিজম বা ফান্ডামেন্টালিজমটা ধর্মে যেটা নেই সেটার জন্য প্রচার না ঘটে, বা এটাকে যেন ব্যবহার করতে না পারে হাতিয়ার হিসাবে। সেজন্য আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের সরকারকে ধন্যবাদ বা সাধুবাদ জানাতে চাই। জি, আপনার কাছে আবার আসবো আমরা। ইকবাল হোসেন চৌধুরী স্যার, আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে সেখানে কি এরকম কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটি মেয়াজি স্যার বলছিলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি আইন করেছেন যেটি দিয়ে আমরা আমাদের যারা ধর্মীয় শিক্ষা, যারা শিক্ষা লাভ করে তাদেরকে আমরা মূল শিক্ষার সাথে যুক্ত করার চেষ্টা করেছি, কিন্তু শ্রীলঙ্কায় কি এরকম কোনো সাম্প্রদায়িক হারমোনি তৈরি হয়নি, যেটি সব সম্প্রদায়কে নিয়ে তারা একটি ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে হয়তো এগোতে পারেনি, বা তারা ওই দুর্বলতা জায়গাগুলো চিহ্নিত করতে পারেনি, সে কারণে কি ধরনের ঘটনা ঘটে? দেখুন, শ্রীলঙ্কার আজকের এই ঘটনা বিশ্লেষণ করতে হলে পরে শ্রীলঙ্কার আভ্যন্তরীণ যে রাজনীতি বলেন, সেখানকার পরিবেশ পরিস্থিতি বলুন, সেখানকার সাম্প্রদায়িক যে পরিস্থিতি বলুন, সেগুলোর কিন্তু কিছুটা প্রেক্ষাপট জানা দরকার। শ্রীলঙ্কা একসময় আমরা জানতাম যে
হনুমান তার লেজের আগুন দিয়ে লঙ্কা জ্বালিয়েছিল, অর্থাৎ এই শ্রীলঙ্কা জ্বালিয়েছিল রামায়ণে আমরা পড়েছি। এই শ্রীলঙ্কা কিন্তু স্বাধীন হলো আমাদের মতোই, ব্রিটিশ উপনিবেশ ছিল। ভারত এবং পাকিস্তান যেমনভাবে 1947 সালে যখন স্বাধীন হলো, ভাগ হলো, 48 সালে শ্রীলঙ্কা স্বাধীন হলো। এবং সেখানে আপনি যদি জনগোষ্ঠীকে, সেখানে দুটো জনগোষ্ঠী কিন্তু প্রমিনেন্ট। একটি হলো সিনহালিস, তারা প্রায় 1/3, মানে 1/3, আর বাকি হলো তামিল, যারা ভারতবর্ষ থেকে তামিলনাড়ু থেকে ওখানে গিয়েছিল। এবং এর মধ্যে 70% হলো হিন্দু পপুলেশন, বুদ্ধিস্ট পপুলেশন, 12% হলো হিন্দু পপুলেশন, 10% হলো মুসলমান পপুলেশন, আর 6% হলো খ্রিস্টান পপুলেশন। 1972 সালে তাদের মধ্যে হঠাৎ করে এই গৃহযুদ্ধ লেগে গেল সিনহালিজ এবং তামিলদের মধ্যে, এবং 37 বছর তাদের এই সিভিল ওয়ার চলেছে। এর ফলে 2009-তে এসে, 1972 সালে শুরু হলো, 2009 সালে এসে এই সিনহালিজ ডমিনেটেড যে সরকার, তারা এই তামিলদেরকে দমন করলো। কিন্তু এটার পরিপ্রেক্ষিতে 1 লক্ষ নিহত হয়েছে। এবং অভিযোগ আছে যে এই শেষের দিকে এসে, যখন 2009 সালে যখন এই তামিলদেরকে দমন করা হয়, তখন 40,000-এর মতো তামিলদেরকে, সিভিলিয়ানদেরকে হত্যা করা হয়েছিল। এবং আজকের যিনি রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে একটা অভিযোগ হলো, তিনি ওই সময়ে যে জেনারেল, যে জাতিসংঘ কর্তৃক যাকে ওয়ার ক্রিমিনাল হিসাবে অভিযুক্ত করা হয়েছে, তাকে একটি ইম্পর্টেন্ট পজিশন দিয়েছেন এই তার সেনাবাহিনীতে। এটা নিয়ে কিন্তু সেখানে যথেষ্ট বিতর্ক আছে। 2018 সালে দেখুন, সেখানে আজকে যেমন আমাদের ইমার্জেন্সি দেখতে পাচ্ছি, সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 2018 সালে 10 দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেই সময়ে এই বুদ্ধিস্ট উগ্রবাদরা তারা আক্রমণ করেছিল মুসলমানদের উপরে, এবং সেখানে 3 জন মারা গিয়েছিল রায়টে, এন্টি মুসলিম রায়টে। এবং সেই সময় কিন্তু দমন করার জন্য এই ইমার্জেন্সি দিতে হয়েছিল। এই কথাগুলো আমি এই জন্য বললাম যে শ্রীলঙ্কা কিন্তু একটা আভ্যন্তরীণ, তাদের ভিতরে কিন্তু অস্থিরতা বলুন বা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বলুন, এগুলো কিন্তু শ্রীলঙ্কার ভিতরেই ছিল। আর যে ঘটনাটি গতকাল ঘটেছে, সেটি এটির সাথে কোনো সম্পর্ক যুক্ত কিনা সেটা অবশ্য তদন্তের মধ্য দিয়ে আসবে। কিন্তু শ্রীলঙ্কায় কিন্তু এক ধরনের এই যে এথনিক যে একটা উত্তেজনা, সেটা কিন্তু দীর্ঘদিন থেকে তামিল, সিনহালিজ, বুদ্ধিস্ট ভার্সেস মুসলমান ইত্যাদি, এই প্রেক্ষিতে সন্ত্রাসী, মানে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী সেখানে তারা এই গতকালের যে জঙ্গিবাদী আক্রমণ সেটা করেছে কিনা সেটা অবশ্য তদন্তের মধ্য দিয়ে বের হবে। তবে প্রশ্নটি থাকলো যে দীর্ঘদিন যে রাষ্ট্রটিতে বা যে সমাজে বিভিন্ন সম্প্রদায়ের ভিতরে একটা সম্প্রীতির পরিবর্তে একটা উত্তেজনা বিরাজ করছে, সেখানে কিন্তু জঙ্গিবাদের জন্য অত্যন্ত খুব একটা মানে একটা উর্বর স্থান সেখানে অপারেট করা। আপনি যেটা এক প্রশ্ন করলেন, দেখুন 3টি গির্জাতে আক্রমণ হয়েছে যারা উপাসনা করতে গেছে তাদের উপরে, আবার 4টি আন্তর্জাতিক মানের 5 স্টার হোটেলে কিন্তু আক্রমণ হয়েছে। একটি হলো ধর্মীয় সম্প্রদায়ের উপরে আক্রমণ, আরেকটি হোটেলগুলোতে আক্রমণ করার পিছনে আমার যেটি ধারণা সেটি হলো এই ধরনের যারা আন্তর্জাতিক জঙ্গিবাদ যারা করে, তারা কিন্তু একটা আন্তর্জাতিক পাবলিসিটিও চায়, এবং এই পাবলিসিটি নেওয়ার জন্য
যেমন ধরেন আমাদের এখানেও এক সময় যারা হলি আর্টিসানে যখন আক্রমণ করেছিল, তাদের কিন্তু আক্রমণের টার্গেট ছিল কিন্তু বিদেশি। তারা একটা পাবলিসিটি চায়। এই কারণের জন্য আমার মনে হয় যে একদিকে ধর্মীয় একটা মানে একটা সহিংসতা কাজ করছে, আরেকদিকে হয়তো তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার জন্য, পাবলিসিটির জন্য তারা এই হোটেলগুলোতে আক্রমণ করেছে। কারণ নাহলে হোটেলে দুটো কিন্তু একসাথে যায় না। চার্চে আক্রমণ আর হোটেলে আক্রমণ দুটো কিন্তু একরকম নয়। আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, 7 মিনিট লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএ টিভির রাতের আয়োজন 7 মিনিট লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ইকবাল সুবহান চৌধুরী স্যার, আপনার কাছে যেটি বলছিলাম, আপনার আলোচনা শুনবো আমরা, তার আগে দর্শকদের কিছু মতামত আছে, আমরা সেগুলো একটু জেনে নেই। এক দর্শক জানতে চেয়েছেন যে তার মতামত আর কি এটা, যে বিশ্ব যারা চালায়, বিশ্ব মোড়লরা কি শ্রীলঙ্কার কান্না শুনতে পায় না? তারা কি জায়ানের নিষ্পাপ মুখের দিকে তাকায় না? মানে সে জানতে চাচ্ছে যে যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, বড় বড় শক্তি যারা, তারা কি এই ধরনের কোনো অমানবিক বর্বরচিত হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা? এটি দেখুন, একটা হলো দৃশ্যত, আরেকটি হলো পেছনে যে রাজনীতি কাজ করে বা বিশ্ব মোড়ল যারা, তাদের আধিপত্যবাদ কাজ করে। যদি আপনি ধরেন দৃশ্যত, সেখানে যদি আমরা দেখি ঘটনার পরে সারা বিশ্বের নেতৃবৃন্দ তারা কিন্তু নিন্দা জানিয়েছে। কিন্তু পাশাপাশি যদি বলেন, এই ধরনের ঘটনা আরও অতীতেও হয়েছে। সর্বশেষ আমরা দেখেছি আপনার নিউজিল্যান্ডে, এর আগে আপনার প্যারিসে হয়েছে, বা নেদারল্যান্ডে হয়েছে, ব্রিটেনে হয়েছে, আমেরিকাতে তো প্রায়ই হচ্ছে। এই ঘটনার পরেও কিন্তু, ঘটনার পরপরই কিন্তু সবাই নিন্দা জানাচ্ছে এবং প্রত্যয় ঘোষণা করছে যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটাকে দমন করব। কিন্তু সেখানে তারপরে দেখা যায় ঘটনা হয়ে যাওয়ার পরে কিছুদিন এটা খুব জাগ্রত থাকে এই স্পিরিটটি, তারপরে কিন্তু ওই রাষ্ট্রীয় কতগুলো স্বার্থ, আধিপত্যবাদ ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজ করে। এবং আজকে এই সন্ত্রাসবাদ বা এই জঙ্গিবাদ, এটিও কিন্তু এই যে তাদের ইচ্ছা অনিচ্ছার উপর মানে অনেকটা যাকে বলে আন্তর্জাতিকভাবে রাষ্ট্রসমূহ যে একভাবে মানে একটা স্পিরিট নিয়ে এখনও এই জঙ্গিবাদকে দমন করার জন্য পারছে না। যেমন ধরুন, আমাদের জেনারেল সাহেব মিয়াজি সাহেব বললেন 9/11-এর পরে আমেরিকা ঘোষণা করলো ওয়ার অন টেরর। কিন্তু এই ওয়ার অন টেরর নিয়েও কিন্তু অনেক ব্যাখ্যা আছে। এই ওয়ার অন টেররের নামে তাদের আধিপত্যবাদ, এটাও কিন্তু অনেকটা প্রশ্ন এসেছে। তবে একটি কথা, আমরা বাংলাদেশ, আমরা কিন্তু প্রমাণ করেছি, বিশেষ করে আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের যে একটা অবস্থান, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে শূন্য সহিষ্ণুতা ঘোষণা করেছেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং দেখুন, এই হঠাৎ করে আমাদের হলি আর্টিসান যে আক্রমণটি হলো, শোলাকিয়াতে আমাদের ঈদগাতে যে আক্রমণ হলো, তারপরে প্রধানমন্ত্রী যে জাতির কাছে জাতিকে সতর্ক করলেন এবং পরিবারকে মানে সম্পৃক্ত করলেন। এই আমাদের মিয়াজি সাহেব বললেন যে আমাদের যারা ধর্মীয় গুরু যারা আছেন বা ইমাম যারা আছেন তাদেরকে সম্পৃক্ত করলেন। এবং এই মাদ্রাসাতে অনেক সময় আমরা ভাবি যে এই মাদ্রাসাগুলোতে অনেক এই ধরনের মানে জঙ্গিবাদ বা এই ধরনের মৌলবাদ সৃষ্টির কারণ হতে পারে, সেখানেও কিন্তু তিনি এই মাদ্রাসা শিক্ষাকে আজকে আধুনিক দিকে নিয়ে আসলেন। এর ফলে দেখুন, অনেকেই ধারণা করেছিল যে হলি আর্টিসানের পরে বাংলাদেশ পারবে কিনা, তার সক্ষমতা আছে কিনা এই জঙ্গিবাদ দমন করার। কিন্তু দেখুন, গত কয়েক বছরে আমরা
আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা প্রমাণ করেছে। সরকারের এই দৃঢ় একটা অবস্থানের কারণের জন্য, প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নেওয়ার কারণের জন্য আজকে কিন্তু প্রমাণ করেছে যে বাংলাদেশে আমরা সক্ষম এই ধরনের মৌলবাদ বা এই ধরনের জঙ্গিবাদ মোকাবেলা করতে। কিন্তু তারপরেও বলবো যে আমরা কেউই কিন্তু ঝুঁকিমুক্ত নয়। আমেরিকাও ঝুঁকিমুক্ত নয়, ফ্রান্সও ঝুঁকিমুক্ত নয়, সবচেয়ে শান্তির দেশ নেদারল্যান্ডসও ঝুঁকিমুক্ত নয়, আর আমরা তো নেই। তো আমাদের যেটা করতে হবে যে জনগোষ্ঠীকে, আমাদের জনসাধারণকে কিন্তু একটা জঙ্গিবাদের বিরুদ্ধে একটা সচেতনতা, সতর্কতা, এটা কিন্তু আমাদেরকে সৃষ্টি করতে হবে। সরকারের একার পক্ষে কিন্তু এটি সম্ভব হবে না। সেটি কিন্তু গত কয়েক বছরে আমরা দেখেছি জনগণকে সাথে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আমাদের মিডিয়াও যে ভূমিকা পালন করেছে এই জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর এই শূন্য সহিষ্ণুতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটি কিন্তু আমার মনে হয় আমরা আজকে দাবি করতে পারি যে আমাদের এই দৃষ্টান্ত অন্যরা যদি অবলম্বন করে তাহলে হয়তো বিশ্ব অনেকটা শান্তির একটা শান্তির সুবাতাস পাবো। ইকবাল হোসেন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মিয়াজি স্যার যেটি বলছিলেন যে শান্তির সুবাতাস তৈরি করার জন্য আমাদের কয়েকটি উদ্যোগের কথা বললেন, তার মধ্যে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এ ধরনের উগ্রপন্থা নিয়ন্ত্রণের কথা আগেও বলা হয়েছে কয়েকবারই, কিন্তু আমাদের এই অঞ্চলভিত্তিক যে সহযোগিতা সেটি আসলে এভাবে কখনোই জোরদার হয়নি। তো আসলে এ ধরনের উগ্রপন্থাকে দমন করার ক্ষেত্রে বা তাদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আসলে আর কি করণীয় থাকতে পারে? এখানে আমরা একটু যদি খেয়াল করি যে এই টেরোরিজমের মূল কারণটা কোথায় কোথায় বিস্তৃত, তাহলে প্রথমেই চলে আসে ইথনিসিটি, তারপরে চলে আসে ন্যাশনালিস্টিক অ্যাপ্রোচ বা ন্যাশনালিজম, তার পাশাপাশি একটা সেপারেটিস্ট একটা ভাব সেটাও কাজ করে, পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটিটাও কাজ করে, রিলিজিয়ান অফকোর্স আমরা অনেক কথা বললাম, ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর বাট নট দি ফ্যাক্টর। আর তার চেয়ে বড় কথা হলো সেটা হলো সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইনজাস্টিসটাও যখন যেখানে যে অঞ্চলে ইয়েটা হয় তখন এই জিনিসগুলো বেশি একটা ব্রিডিং প্লেস হিসাবে কাজ করে। তো আপনি আঞ্চলিক সহযোগিতার কথা বলেছেন, অবশ্যই এই আঞ্চলিক সহযোগিতাটা একান্তই প্রয়োজন। ফর এক্সাম্পল, আমাদের প্রতিবেশী রাষ্ট্র সেখানে যদি উগ্রবাদ জন্ম নেয় আর আমরা যদি সেটাকে এফেক্টেড হয়ে যাই, তাহলে সেটা অবশ্যই দুটো গভর্নমেন্টের প্রতি কোলাবোরেশন প্রয়োজন হবে। হ্যাঁ, এবং অতীতে সেই কোলাবোরেশনটা কিন্তু হয়েছে, বিশেষ করে শান্তি চুক্তি যেটা হয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেটা সেই কোলাবোরেশনেরই একটা অংশ। যে দেখা যাচ্ছে ওখানকার বিচ্ছিন্নতাবাদী তাদেরকে আমরা যেরকমভাবে একেবারেই নেগেট করেছি, আমাদেরকেও ঠিক একইভাবে সহযোগিতা করার ভিত্তিতেই কিন্তু শান্তিটা প্রতিষ্ঠিত হয়েছে এবং উগ্রবাদীটা সেখানে দমন হয়েছে। কিন্তু আমি আরেকটা জিনিসের প্রতি যেটা পয়েন্ট আউট করতে চাই, যিনি মতামত দিয়েছেন তিনি বললেন বিশ্ব নেতাদের কথা। অবশ্যই বিশ্ব নেতারা তাদের বিশ্বের আঙ্গিকে চিন্তা করবেন, কিন্তু তাদের আশায় বসে থাকলে হবে না। আঞ্চলিক সহযোগিতার কথা বললেন, আঞ্চলিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আঞ্চলিক নেতৃবর্গ এবং তাদের দেশের দিকে তাকিয়ে থাকলে হবে না। কারণটা কি? গ্লোবাল পলিটিক্স, যেটাকে জিও পলিটিক্স বলছি আমরা, এবং রিজিওনাল পলিটিক্সে প্রত্যেকটা গভর্নমেন্ট এজেন্সি বা ইভেন গ্রুপের এক একটা নিজস্ব ইন্টারেস্ট থাকে। তারা সবার আগে তাদের সেই ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করবে, সেখানে তারা কোনো রকম কম্প্রোমাইজ করবে না, বরং এগুলোকে সাপোর্ট করবে। সুতরাং দ্য মেইন থিং যেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে, আমাদের নিজেদেরকে নিজেদের প্রোটেকশনটা নিতে হবে। যেটা ইকবাল স্যার বললেন, আমিও কিছুটা টাচ করছি। যেমন আমরা যেভাবে এগিয়েছি এবং যেভাবে এটাকে দমন করেছি, এটা একটা উদাহরণ হতে পারে। দেখুন, আমরা সব রকম সহযোগিতাকে ওয়েলকাম করেছি। আমরা বিদেশি ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছি আমাদের সিকিউরিটি ফোর্সদেরকে, আমরা ইনফরমেশন শেয়ার করেছি ইন্টারপোলের সাথে, আমরা সাহায্য এবং সহযোগিতা নিয়েছি টেকনোলজিক্যাল সাপোর্ট ফ্রম ইউএসএ অ্যান্ড অস্ট্রেলিয়া আমাদের এজেন্সিজ এবং আমাদের এই কাউন্টার টেররিজম টিমটাকে ডেভেলপ করতে। কোনো জায়গায় আমরা কার্পণ্য করিনি। তার চেয়ে বড় কথা আরেকটা জিনিস, এই লেভেলটাকে নিয়ে যে একেবারেই সোশ্যাল বা সোসাইটিকে একত্রিত করার ভিতর দিয়ে একটা ফ্যামিলিকেও একত্রিত করতে হবে। অর্থাৎ ওই ফ্যামিলির বাবা মা ভাই বোনদেরও একটা থাকতে হবে যে তার পরিবারে কি ঘটছে, পাড়া প্রতিবেশীর একটা চোখ খোলা থাকতে, তার পাড়াতে কি হচ্ছে,
তাহলেই আমরা ঐক্যবদ্ধভাবে এই দমন প্রক্রিয়া না বলতে পারি যে আমরা প্রিভেন্টিভ মেজার্সটাকে আরও শক্তিশালী করতে পারবো। এবং আমার মনে হয় আমরা সেই পথেই হাঁটছি, তবে আরও অনেক কাজ করার প্রয়োজন রয়েছে আমাদের সবাইকে একত্রিতভাবে, যাতে করে আমরা এই ধরনের কোনো হামলার শিকার না হই এবং সন্ত্রাসবাদ যেন আমাদের এখানে কখনো কোনো অবস্থাতেই মাথা চালা না দেয়। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, যেটি মেজি স্যার বলছিলেন যে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে, আরেকটি বিষয় সেটি ইকবাল সুমন স্যারও বলছেন যে শ্রীলঙ্কার ক্ষেত্রে কি তাদের কি এই ধরনের সন্ত্রাস দমনের কোনো সক্ষমতার কোনো ঘাটতি ছিল কিনা, যে যারা এত বড় একটি হামলা যেটা মোকাবেলা করতে তার আসলে রাষ্ট্রের এবং তাদের গোয়েন্দা সংস্থার যতটুকুন সক্ষমতা দরকার সে ধরনের সক্ষমতা বা সে ধরনের প্রস্তুতি তাদের হয়তো ছিল না, এ ধরনের কোনো কারণ আছে? এটা এখন তো এই মুহূর্তে বলা মুশকিল তাদের কোথায় কোথায় ল্যাপসগুলো হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে তথ্য এসেছে, কিন্তু তথ্যকে সেইভাবে ব্যবহার করা হয় নাই। এখন তথ্য এটা একটা গঠনমূলক শক্তি, তথ্যের মধ্যে সব রকম ক্ষমতা আছে। সেই তথ্যকে এখন আমি কীভাবে ব্যবহার করছি, এই যে আঞ্চলিক সহযোগিতার কথা আপনি বললেন, বৈশ্বিক সহযোগিতার কথা বললেন, এগুলো কেন বলছি? আমরা বলছি যে অনেক সময় তথ্য এক জায়গায় থাকে, সেটাকে ব্যবহার যদি আমরা করি তাহলে হয়তো সেটা আমরা ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে পারি। বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশের আমরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি অতীতে, সেগুলোর থেকে যে এখন তুলনামূলকভাবে একটা ভালো অবস্থায় গিয়ে যাওয়ার সুযোগ হয়েছে আমাদের, তার পেছনে কিন্তু এই তথ্যকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা তথ্য পাওয়ার সাথে সাথে নিজেদের মাঝে শেয়ার করেছে, সরকারের থেকে দিক নির্দেশনা নিয়েছে, সেইভাবে ব্যবস্থা নিয়েছে। তো সেই জায়গায় কোনো ঘাটতি আছে কি না? কিন্তু আমি যেটা শুরুতে বলেছিলাম যে এত লম্বা একটা গৃহযুদ্ধের পরে যারা শান্তিতে দেশটা শাসন করছিলেন, তাদের মাঝে তো এই ধরনের সক্ষমতা আছে বলে আমরা ধারণা করতাম। তো কেন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে? তাদের অভ্যন্তরীণ কোনো ধরনের সমস্যা ছিল কিনা এখানে, এই বিষয়গুলো এখন দেখা দরকার আছে। আর যেটা বলছেন যে রাষ্ট্রীয় যে পদক্ষেপ, যেমন আইনি কাঠামো তৈরি করা, তারপরে তার বাহিনীকে সুশিক্ষিত প্রশিক্ষিত করার জন্য যে পরিমাণ প্রশিক্ষণ প্রয়োজন, সে ধরনের কোনো দৃশ্যমান পদক্ষেপ শ্রীলঙ্কার ক্ষেত্রে সেই তথ্য আমার কাছে খুব বেশি নাই, সেজন্য বলা যায় আমি বলতে পারছি না। কিন্তু যেটা আমি বলতে পারি যে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি, সেটার কোনো বিকল্প নাই। আমি কারণ বাংলাদেশের কথাই ধরেন, বাংলাদেশ এত ঘনবসতিপূর্ণ একটা দেশ, একটা জায়গা, যেখানে কোনো একটা সন্ত্রাসী বা কোনো গোষ্ঠী যদি এসে গোপনে কোনো কাজ করে, এটা কিন্তু কোনো না কোনোভাবে ওই এলাকার দু একজন হয়তো খবরটা পেয়ে যায়। সে তাৎক্ষণিকভাবে সেই তথ্যটা সংশ্লিষ্ট জায়গায় জানাচ্ছে কিনা, তাইলে কিন্তু ওই সন্ত্রাসী গোষ্ঠী সেখানে আর তার প্রভাব বিস্তার করতে পারে না। অন্যান্য সব দেশের কথা একই রকম, কিন্তু আমরা অনেক সময় নিজেরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি যে আশেপাশে কী হচ্ছে সেসব খবর রাখি না, এবং সেই সুযোগটা নেয়। আমাদের আজকের সমাজটা কিন্তু আমরা অনেক বেশি আত্মকেন্দ্রিক সমাজ। আমরা সমাজের আর 10 জায়গায় কী হচ্ছে তাদের সংবেদনশীলতার অভাব দেখা যায়। প্রাইম মিনিস্টার জেসিন্ডা নিউজিল্যান্ডের, উনি দৃষ্টান্ত স্থাপন করেছেন যে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ঘটনা পরবর্তী যেভাবে তিনি এই বিষয়গুলো মোকাবেলা করেছেন, যেভাবে আইন সংশোধন করেছেন, এই সব কিছুতে বোঝা যায় যে তিনি খুব সংবেদনশীল একজন নেত্রী। আমার মনে হয় যে এইভাবেই বিশ্ব নেতৃবৃন্দকে এক জায়গায় আসতে হবে, যেটা আমাদের দর্শক প্রশ্ন বলেছেন। আর একই সাথে আমাদের নিজেদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা সেটা আছেই, জনগণকে অনেক বেশি। আরেকটি বিষয় সেটা হচ্ছে 111-এর হামলার পরে একটি সুদূর প্রসারী একটি প্রভাব পড়েছিল সারা বিশ্বে, এবং তার ফলশ্রুতিতে আমরা অনেক বিশ্বে এই রাজনীতিতে বেশ কিছু পরিবর্তনও তৈরি হয়েছিল। শ্রীলঙ্কার এই হামলার পরিপ্রেক্ষিতে বা হামলার পরে এ ধরনের কি ধরনের প্রভাব পড়তে পারে? শ্রীলঙ্কার এই হামলার পরে তো সারা বিশ্ব আজকে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত, তারা আতঙ্কের মাঝে আছে। গতকালকে কলম্বোতে হয়েছে, আজকে আমাদের দেশে হবে কিনা, অন্য দেশ হবে কিনা, তো এই বিষয়গুলো তো আছে। সেই জন্য আমাদের সবারই সতর্ক থাকা দরকার আছে। এবং সেইখানে এখন দেখার বিষয় এটাই যে প্রাইম মিনিস্টার জেসিন্ডা যেভাবে মোকাবেলা করেছে, শ্রীলঙ্কাতে তারা কি করছেন সেটা দেখার বিষয়। আর একই সাথে আমাদের তো শিক্ষা নেওয়ার বিষয় আছে। ভারত একটি পদক্ষেপ নিয়েছে, যেটি আমি আপনার দৃষ্টিতে আনতে চাই, সেটি হচ্ছে যে তারা শ্রীলঙ্কার থেকে কোনো যারা হামলাকারী তারা যাতে কেউ ভারতে আসতে না পারে তাদের কোস্টগার্ডকে সতর্ক করেছে। না, নিশ্চয়ই এটা আমাদের দেশেও হয়েছে। আজকে যারা শ্রীলঙ্কার থেকে ফিরে আসছেন, এয়ারপোর্টে খুব বড় ধরনের মধ্যে দিয়ে তাদের আসতে হয়েছে, কারণ কোনো অপরাধী, কোনো সন্ত্রাসী কি
চট করে চলে আসলো কিনা বাংলাদেশে বা ভারতে বা কোথাও, নিশ্চয়ই এটা তো আঞ্চলিক সহযোগিতার মাঝেই এটা পড়ে। স্যার আপনাকে ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। দর্শক, শিশু জায়ান চৌধুরীর মতো আর কাউকে যেন এভাবে প্রাণ দিতে না হয়, আর কোনো পরিবার যেন এভাবে শোকের সাগরে না ভাসে, সেই প্রত্যাশা যেমন রাখি, তেমনি পাশাপাশি জায়ান চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেষ করছি আজকের 7 রিং সিমেন্ট লেট এডিশন। দর্শক, জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএ টিভির সঙ্গেই থাকুন।